হাম উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। সিলেট বিভাগে প্রাণ গেল আরো 5 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর ভিড়। চট্টগ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুর ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে ঢাকায়। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটুর ফাঁসি কার্যকর করা যায়নি 1 বছরেও। খালাস পেয়ে গেল, আবার তারা যে মাগুরা জেলাতে রায় দিল সেটাও কার্যকর করলেন। এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। দেশের বিভিন্ন হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। মাঝারি আকারের দেশি গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাব বিস্তারিততে। দেশে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় সিলেট বিভাগে প্রাণ গেছে আরো 5 জনের। এর মধ্যে ওসমানী মেডিকেলে 2 ও শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে 2 শিশু। সুনামগঞ্জে মৃত্যু হয়েছে 1 জনের। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 47 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 286 জন। এদিকে হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কিছু কিছু স্থানে শয্যা সংকট দেখা দেওয়ায় মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এ সময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে সহকর্মী নাবিল হোসেন। তো নাবিলের কাছে যাব। নাবিল, সিলেটে হাম ও উপসর্গ নিয়ে এত মৃত্যুর কারণ কি এবং চিকিৎসকরা কি বলছেন, আর হাসপাতালে পর্যাপ্ত সেবা কি পাচ্ছেন রোগীরা? যদি আপনার একদম শেষ প্রশ্ন যদি শুরু করি যে হাসপাতালে পর্যাপ্ত সেবা পাচ্ছেন কিনা, আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের জরুরি বিভাগে এবং এই হাসপাতালে একজন অভিভাবক তার শিশুকে নিয়ে আসছেন যার হামের উপসর্গ রয়েছে। আপনি তো এই হাসপাতালে আসছেন, কোথা থেকে আসছেন? এখানে কি সিট পেয়েছেন? থেকে আসছি, জৈন্তাপুর থেকে আসছি। উনি তো অসুস্থ বাচ্চাটা, আপনার হাম। কিন্তু শয্যা পেয়েছেন? জি না, এখন তো বলছে সিট নাই। কোথায় যেতে বলছে? ওসমানীতে বলছে। নিশ্চয়ই অভিভাবকের যে কথা শুনছেন সেটি আসলে বাস্তব চিত্র, অর্থাৎ শয্যার চাইতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এক হাসপাতাল থেকে তাদেরকে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেই হাসপাতালে আসলে শয্যা পাবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। এই ধরনের একটি আসলে কি বলা যায়, একটি দুর্ভোগের চিত্রই আসলে সিলেট জুড়ে রয়েছে এবং মূলত এটার মূল কারণ হামের যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু এখনো কমছে না এবং টিকা প্রদানের 1 মাস হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত আসলে সেই যে প্রকোপ, সেই প্রকোপ কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তবে চিকিৎসকরা বলছেন যে টিকা দেওয়ার 1 মাস পর আসলে মূলত অ্যান্টিবডিতে যেহেতু তৈরি হয়, ফলে টিকার সুফল পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং আপনার যে প্রথম যে প্রশ্ন করেছিলেন মৃত্যু কেন থামছে না, মূলত এই যে সংক্রমণ যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত মূলত মৃত্যু নিয়ন্ত্রণে আসবে না। মৃত্যুর যে হার সেটি বাড়তেই থাকবে, কারণ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়বে এবং যারা ভর্তি হবেন তাদের মধ্যে অনেকেই আসলে মৃত্যুর কুলে ঢলে পড়বেন। এবং যেহেতু গত 2 বছর টিকার একটি অব্যবস্থাপনা ছিল, ফলে শিশুদের অ্যান্টিবডি যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি এই এখনকার শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে, এত করে দ্রুত করে তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে। এসব কারণেই আসলে বিশেষজ্ঞরা বলছেন। জ্যোতি। নাবিল, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায়ও হয়নি মামলা। ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত।
চট্টগ্রাম মেডিকেলের পরিচালক জানান, শিশুটির ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। মাসখানেক পর ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি ধর্ষিত হয়েছে কিনা। গতকাল বিকেলে বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডেকোরেশন দোকানের এক কর্মচারী 4 বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা ওই ভবন ঘেরাও করে। অভিযুক্ত যুবককে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। এ সময় বাধে ভয়াবহ সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টার সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হয়। পরে অভিযুক্তকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। ডিএনএ আসতে রিপোর্ট প্রায় 1 মাস সময় লেগে যায়, যেহেতু এটা আমাদের ঢাকায় পাঠাতে হয়, ওখান থেকে আসতে প্রায় 1 মাস সময় লেগে যায়। আমাদের ডিএনএ ল্যাব যেহেতু এটা যখন হয়ে যাবে তখন হয়তো আমরা আর এত সময় লাগবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই মুহূর্তে এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই ঘটনায় মামলার বিষয়ে পুলিশ কি বলছেন জানাবেন। জ্যোতি, রাতভর সংঘর্ষের পর এখন কিছুটা আসলে স্বাভাবিক হচ্ছে বাকুলিয়া। তারপরও আমরা এখানকার স্থানীয়দের মনে এক ধরনের ক্ষোভ যেমন দেখছি, তেমনি কিন্তু আমরা তাদের মধ্যে আতঙ্কও দেখছি। যেহেতু কালকে পুলিশের সাথে সংঘর্ষ, তাদের কাজে বাধা কিংবা এই যে পুলিশের গাড়ি ভাঙচুর, এসব ঘটনায় কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই সব ঘটনায় যাতে এখানকার স্থানীয়রা যাতে ফেসে না যান, অর্থাৎ নিরীহ মানুষ যাতে ফেসে না যায়, এই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের চাপা আতঙ্ক আসলে এখানকার মানুষজনের মধ্যে রয়েছেন। তারা সর্বোচ্চ শাস্তি আসলে দাবি করছেন ধর্ষকের। কারণ জানেন জ্যোতি, গতকালকে যখন ধর্ষককে স্থানীয়রা আটক করে পুলিশকে দেয়, তখন কিন্তু আসলে স্থানীয়রা চেয়েছিলেন যে পুলিশের সামনেই তার শাস্তিটুকু নিশ্চিত করার জন্য। পুলিশ বাধা দিলে তখনই আসলে সংঘর্ষ বাজে। এখনো কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, ভুক্তভোগী পরিবার রয়েছেন, তারা আসলে সর্বোচ্চ শাস্তি যেটি রয়েছে ফাঁসি, সেটি নিশ্চিত করতে চান এবং যত দ্রুত সম্ভব এটি নিশ্চিত করার দাবি তারা তুলেছেন। অর্থাৎ ঢাকার ঘটনা, রামিসার ঘটনার পর চট্টগ্রামের ঘটনা, এসব ঘটনায় যদি আসলে দ্রুত বিচার নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে পরবর্তী এসব ঘটনা আর ঘটবে না এবং যারা ধর্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে বারবার আসলে চিন্তা করবেন। সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমন কোনো ধরনের মামলার কথা শুনিনি, তেমনি কিন্তু ভুক্তভোগী পরিবার এখনো পর্যন্ত মামলা করেনি। যখন মামলা করবে তখন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই ধর্ষক যে যুবক রয়েছেন তাকে আটক করা হয়েছে এবং পুলিশের জিম্মায় রয়েছেন এবং ভুক্তভোগী যে শিশুটি তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেটি ঢাকায় প্রেরণ করা হয়েছে। হাসপাতাল পরিচালক যেটি জানিয়েছে, প্রায় 1 মাস সময় লাগবে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট পেতে, তখনই আসলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি ধর্ষণ হয়েছে কিনা। তবে ভুক্তভোগী পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা বলছেন এবং তারা বলেছিলেন যে শিশু নিজেই স্বীকার করেছে তার পাশবিক নির্যাতনের ঘটনা। সব মিলিয়ে স্থানীয়রা বলছে তার সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করতে হবে, তেমনি ভুক্তভোগী পরিবার বলছেন যে আসলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। জ্যোতি। সুমন, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিশু কিশোরদের সংগঠন খেলাঘর আসরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। শিশু আসিয়া হত্যার বিচার নিম্ন আদালতে দ্রুততম সময়ে হলেও দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে বিচার কার্য ঝুলে আছে। রামিসা হত্যাকাণ্ডে এমন ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সকল শিশুর উপর নিপীড়ন এবং হত্যার বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। শিশু সংগঠকদের পক্ষ থেকে বলতে চাই, শিশুদের সুরক্ষার জন্য একটি আলাদা আইন তৈরি হোক। মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় 1 মাসে বিচার হলেও 1 বছরেও কার্যকর করা যায়নি
আসামি হিটু শেখের ফাঁসির রায়। অপরাধীর সহযোগী 3 জনকে আগে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা বলছেন বিষয়টি উচ্চ আদালতে থাকায় এখনই ফাঁসি কাষ্ঠে ঝোলানো যাচ্ছে না হিটু শেখকে। অন্যদিকে পরিবার ও স্বজনরা বলছেন অপরাধীদের সাজা নিশ্চিত করতে না পারলে দেশের শিশুদের ওপর এই পাশবিক নির্যাতনের লাগাম টানা সম্ভব হবে না। না, এটা তো বড় বুদ্ধি হয়নি, কেবল 7 বছর যে 8 বছর পড়েছে। আমি ধরেন ওই সময় মারা গেল, তো অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। সন্তানহারা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। বিচার প্রার্থী আয়েশা বেগমের আরতি রূপ নিয়েছে ক্ষোভ আর হতাশায়। মাগুরার ছোট্ট আফিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখের লালসায় ক্ষতবিক্ষত হয় ছোট্ট শরীর। গোটা দেশ স্রষ্টার কাছে ফরিয়াদ জানিয়েছিল সুস্থ হয়ে যেন আবারও মায়ের কোলে ফিরে যেতে পারে সে। তার হয়নি। 7 দিন পর হাসপাতালে মারা যায় আফিয়া। এরপর ধীরে ধীরে বহু সময় গড়িয়েছে। পুলিশ হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রীকে গ্রেফতারও করে। পরে আদালতে বেকসুর খালাস পায় 2 ছেলে ও স্ত্রী। সেই বছর 17 মে ফাঁসির রায় হয় হিটু শেখের, কিন্তু সেই রায় কার্যকর হয়নি এখনো। দোষীরা খালাস পেয়ে গেল, আবার তারে যে মাগুরা আদালতে রায় দিল সেটাও কার্যকর করলো না। তা সরকার এইভাবে যে কাজ করতেছে, এই কাজগুলো ঠিক যাতায় কিছুদিন জেল খেটে খুনি বের হয়ে যাবে, কোন এক ফাঁকে এটা হারিয়ে যাবে। দীর্ঘ 1 বছরেরও বেশি সেই রায় কার্যকর হয়নি। আমরা আমাদের সবার দাবি এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। কেন কার্যকর করা যাচ্ছে না ফাঁসির রায়? আইনজীবীরা জানালেন আসামি পক্ষের আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, তাই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্সের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হয়। ইতিমধ্যে উক্ত মকদ্দমার সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে অ্যাপিল দাখিল করেছেন। মকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে বিচারের পাশাপাশি রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, সংবাদ সারা দেশের সময় হলো একটা ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আমার ভালোবাসা জুড়ে আছে ভাবছেন কে? যমুনা গ্যাস স্টোভ, সর্বাধুনিক পিজো ইলেকট্রিক ইগনিশন ও ব্রাস বার্নার ক্যাপ, যা নিশ্চিত করে নিরাপদ রান্না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ফুটবলে এখন 7 আপ ও মিরিন্ডাতে 50 মিলি বেশি আগের দামে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। গরমের দিনে আম আর শীতের দিনে সবজি, কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। ভাবছিলাম করবো আমি রং বেরঙের লাগেজ নিয়া, জীবন সে চাই পাতল টেনশনের প্যাকেজ দিয়া। জীবনের হিসাব বিজ্ঞান বিলালো ভাই একটা আর্ট, এই অঙ্ক করবে যদি হইতে পারে একটু স্মার্ট। দুশ্চিন্তার এই বোঝাটা বুদ্ধি কইরা নামাই দেন, দম নেন ভাই বুকটা ভইরা, এত প্যারা নিবেন কেন? জীবনের গল্প আছে বাকি অল্প। এভাবে সারাক্ষণ টেনশনের ব্যাগেজ নিয়ে ঘুরলে জীবনকে অ্যাটেনশন দিবেন কখন? তাই লাইফে প্রয়োজন একটি স্মার্ট ডিসিশন। সময় মতো ইন্স্যুরেন্স পলিসি নিন আর ভবিষ্যতের চিন্তা গার্ডিয়ানকে করতে দিন। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার
যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। স্বাগত, দেখছেন সংবাদ সারা দেশ। জমে উঠেছে ছোট বড় কোরবানির পশুর হাট, বাড়তে শুরু করেছে বেচাকেনা। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, হাটে বেচাকেনা কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। যদি আমি রয়েছি রাজশাহীর অন্যতম বৃহত্তম হাট, পশুর হাট তাহেরপুরে। এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে পশুর যে সরবরাহ সেটি শুরু হয়েছে এবং এই এলাকার আসলে যারা বাড়িতে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি করে গরু লালন পালন করেন একদম বাড়িতে, এবং খামারির রয়েছে কিছু ছোটোখাটো উদ্যোক্তা, তারাও কিন্তু এই হাটে গরু আনেন। এবং এই হাটে সবথেকে বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু সব থেকে বেশি। এবং দুপুর হওয়ার সাথে সাথে এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে এই হাটের পুরোটা জুড়েই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা এবং পশুর যে সরবরাহ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহিরপুর হাটে বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা, এবং ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন এলাকার যারা ব্যাপারী রয়েছেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। রাজশাহীর স্থানীয় ব্যাপারী তারাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং বেলা এই 2টার পরে আসলে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এই হাটটিতে পশুর যে সরবরাহ এবং বেচা বিক্রি সেটি কিন্তু জমজমাট হয়ে থাকে। এই এখন পর্যন্ত রাজশাহীর এই তাহিরপুর হাটে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে 2 মনের যে ছোট গরু সেটি কিন্তু কিছুটা কম, সেটি 60,000 থেকে 80,000 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি 2.5 মনের গরু সেগুলো বিক্রি হচ্ছে 85 থেকে 1,15,20,000 টাকায়। এবং এই 3 মন, 4 মন, 5 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1.5 লাখ থেকে 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহিরপুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসলে পশুর যে সরবরাহ সেটি শুরু হয়েছে। এখানে এই স্থানীয় পাইকার এবং ঢাকা, চিটাগাংয়ের যারা পাইকার রয়েছেন তারা আসতে শুরু করেছে। দুপুর 2টার পরে আসলে এই হাট জমজমাট হয়ে উঠবে এবং বেচাকেনাতে কিন্তু মুখরিত হবে। জ্যোতি, তেমনটাই দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে তারেক। দর্শক, এবার যাব নাটোরে। সেখানে হাটে আমাদের সহকর্মী আছেন নাজমুল হাসান। নাজমুল, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং সেখানকার কতটা জমলো বেচাকেনা? যদি আমি এখন রয়েছি জেলার অন্যতম বড় হাট মৌফারা হাটে। এই মৌফারা হাটে কিন্তু একেবারেই সকাল থেকেই অনেক গরু উঠতে দেখেছি। একেবারে গরুতে কিন্তু সয়লাভ হয়ে গিয়েছে। তবে এখানে ক্রেতা বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে জুমার নামাজের পর থেকেই মূলত কেনা বেচা শুরু হবে। এখন ক্রেতারা আসছেন, গরু দেখছেন এবং বরাবরের মতোই যে ক্রেতা বিক্রেতাদের যেই মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন যে গরুর দাম অনেকটাই বেশি এবং বিক্রেতারা বলছেন যে তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এখানে গরুর চাহিদা রয়েছে 1 লাখ থেকে 2 লাখ টাকার যে দামের গরুগুলো রয়েছে সেই গরুর চাহিদাই রয়েছে বেশি। এখানে বিক্রেতারা বলছেন যে কিছুক্ষণ পর থেকেই আসলে আরও সরগরম হয়ে উঠবে বাজার। বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসবেন ক্রেতা বিক্রেতারা। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু এই হাটে উঠেছে এবং 60,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা মূল্যের গরু এসেছে। প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা বলছেন যে এবার জেলায় আসলে 4,70,000-এর অধিক গরু লালন পালন করেছেন খামারিরা। এই গরুর মধ্যে অর্ধেক গরু অর্থাৎ 2 লাখ গরু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এমনটাই প্রত্যাশা করছেন। এবং এখানকার গরুর যে খামারিরা তারা বলছেন যে দেশীয় খাবার খাইয়ে তারা গরু লালন পালন করেছেন। এই কারণে এই নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। গরুর পাশাপাশি কিন্তু পাশেই ছাগলের হাটও হয়েছে। আমি যদি একটু দেখাতে বলি যে এই এলাকাটা, পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে গরু বাজারে একেবারে সরগরম হয়ে উঠেছে এবং এখানে বিক্রেতারা বলছেন যে আসলে কিছুক্ষণ পর থেকে আরও বেচা কেনা জমজমাট হবে এবং তাদের প্রত্যাশিত গরু বেচা হবে এই হাট থেকে। জ্যোতি, নাজমুল, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে 4টি গরুর মৃত্যু হয়েছে। ভোরে গোপালগঞ্জ
কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে 8টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাউলিয়া হাটে যাচ্ছিলেন ব্যাপারী রানা ও লিটন। কাজুলিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খালে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালক নজরুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 4টি গরু জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমি মাঠ জুড়ে চলছে ব্যস্ততা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে বইলোর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির এবং অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রায় 5 শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন। পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে আমাদের যত সীমানা থেকে প্রত্যেকটা ভেন্যুতে প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রংপুরে সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নগরীর মাস্টারপাড়া, কামারপাড়া, বাবুপাড়া সহ অন্তত 33টি জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরীর বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, নগরীর ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত সিটি কর্পোরেশনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ড্রেন আজকে জাম, রাস্তাঘাট সব ডুবে গেছে। ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসায় যাইতে পারতেছে না, আমরা নিজেরাই পরিষ্কার করতেছি। এখন সিটি কর্পোরেশন থেকে কোনো ভূমিকা নাই, ড্রেন পরিষ্কার নাই, মেশিনে পানি ঢুকিয়ে নষ্ট হয়ে যায়। খুব কষ্টে আছে জনগণ, এই যে বানবাসার দিনে আরো কষ্ট। দর্শক, ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।